দিদিমার খেলাঘর লিখেছেন শ্যামল দত্ত চৌধুরী। অনেক অনেক বছর আগে লুকোচুরি খেলতে খেলতে ছাদের চিলেকোঠায় লাবণ্য এক আশ্চর্য জিনিস আবিষ্কার করেছিল। দিদির বন্ধুদের সঙ্গে লাবু খেলায় মেতে উঠেছিল। ওরা লাবুকে এলেবেলে ভাবে, মোটেই পাত্তা দেয় না। অথচ লাবুকে বাদ দিলে ও বাড়ি মাথায় করে কান্না জুড়ে দেবে। কাজের সময় রেগে গিয়ে মা নির্ঘাত বকুনি দেবেন দিদিকে। তাই ওকে খেলায় বাদ দেওয়া যায় না। ছাদে তখন মনুপিসি রোদে পিঠ দিয়ে চুল ছড়িয়ে ডালের বড়ি আর আচার পাহারা দিচ্ছিল। পাখি তাড়াবার জন্যে হাতে বেতের লাঠি। লাবু হন্তদন্ত হয়ে কাউকে বলবে না বলে লুকোতে গেল ছাদের ঘরে। সংসারের যত অপ্রয়োজনীয় জিনিসে ঘরটা ঠাসা। বাক্স প্যাঁটরা, টিনের ট্রাঙ্ক, অকেজো ঢাউস রেডিওগ্রাম, পায়া ভাঙা চেয়ার, কাঁসার থালা, বালতি, ৭৮, ৮৩ RPM রেকর্ডের স্তূপ, ভাঙা ঝুড়ি, ছেঁড়া ইজি চেয়ার, কি নেই। লাবু গুটিসুটি মেরে একটা বোঁচকার আড়ালে লুকিয়ে পড়ল। ধুলো বালি মাকড়সার জালে ভরা ঘরটা। ভয়ও করছে লাবুর, কখন বিছে টিছে বেরোই, ঠিক আছে কি। করগেটের টিনের ছাদ, ভীষণ গরমে গলগল করে ঘামছিল ও। হঠাৎ খুট করে শব্দ ও ঝুপঝুপ কয়েকটা গাঁটরি আর বেতের চুবড়ি গড়িয়ে পড়ল মেঝেই। দারুণ চমকে ভয়ে চেঁচিয়ে উঠতে গিয়ে লাবুর মনে হয় বোধহয় ইঁদুর টিঁদুর হবে। কিন্তু ওটা কি? একটা রঙিন পুতুলের বাড়ি, কি সুন্দর দেখতে, একদম আসল বাড়ির মতো। এই পরিবারের কোনো মেয়ে হয়তো একদিন খেলা করত। সে বড় হয়ে উঠতে ওই খেলাঘর ঠাঁই পেয়েছিল ঘর সংসারের অন্যান্য বাতিল জিনিসের সঙ্গে। ছোট ছোট চৌকো জানলা, দোতলায় ওঠার সিঁড়ি, সব একেবারে নিখুঁত। টালির মতো ছাদ। ছাদটা দুহাতে তুললে খেলাঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়। জলপাইগুড়ি টাউনে ছিল বারিন্দাদুর কাঠের ফার্নিচারের দোকান। গ্রাম সম্পর্কে বারিন্দাদু ছিলেন ওদের কিরকম এক জ্ঞাতি। বাড়ির বড়রা ডাকেন বারিন্দাদু, দেখা দেখি ছোটরাও তাই ডাকে। রবিবার দিনটা তিনি এই বাড়িতে কাটান। ধোপ দুরস্ত ধুতি আর হাতা গুটানো সাদা ফুল শার্ট পরেন, খুব ফিটফাট। সকলের সমস্ত ফরমাস রবিবারের জন্য তোলা থাকে। ফিউজ লাইট বদলানো, পেরেক মেরে কাপড় শুকানোর দড়ি, অথবা দেয়ালে ফটো টাঙানো, খাট তুলে পায়ের নিচে আস্ত থান ইট গুঁজে দেওয়া, লেপ কম্বল রোদে দেওয়া। বাড়ির যাবতীয় কাজ বারিন্দাদুর জন্য অপেক্ষা করে থাকত। লাবুর পুতুলের বাড়ি সারিয়ে রং চড়িয়ে একদম নতুন করে দিয়েছেন বারিন্দাদু। লাল টুকটুকে টালির ছাদ, দরজা জানলা গাঢ় সবুজ। বাড়ির বাইরের দেয়ালটা চৌকো হলদে আর কালো রঙের দাবার ছকের মতো। একতলার হলঘরে কার্পেট, ঝাড় লণ্ঠন, সোফা সেট। ডাইনিং টেবিলে কাপ, ডিশ, চায়ের সরঞ্জাম। রান্নাঘরে
তোলা উনুন, কড়াই, খুন্তি, হাতা, বঁটি সব আছে। হলঘরের মাঝখানে চওড়া সিঁড়ি দোতলায় উঠে গিয়েছে। শোবার ঘরে সুদৃশ্য পালঙ্ক, বিছানা, বালিশ, আলমারি, আয়না লাগানো ড্রেসিং টেবিল। কোনো ঘরের দেয়াল আকাশি নীল, কোনোটা হালকা মেরুন, কোনোটা হলদে। এমন রংচঙে সুন্দর পুতুলের বাড়ি কেউ কখনো দেখেনি। শুধু কি তাই, ব্যাটারি থেকে তার টেনে বারিন্দাদু ঘরে ঘরে টুনি বাল্ব লাগিয়ে দিয়েছেন। ঝাড় লণ্ঠনও জ্বলে। অনেক সময় লাবু রাত্রিবেলা ঘরের আলো নিভিয়ে ওর পুতুলের বাড়ির সব আলো জ্বালিয়ে দেয়। অন্ধকারে ঝলমল করতে থাকে লাবুর খেলাঘর। বারিন্দাদু ভালো হাতের কাজ জানেন। লাবুর জন্য তিনি নিত্য নতুন নানা রকম পুতুল তৈরি করে আনেন। শোলার, কাপড়ের, কাঠের, তুলোর কিংবা খড়ের। একবার নিয়ে এলেন রোগা শরীরের এক দ্বাররক্ষী পুতুল। পরনে লাল চোগা চাপকান, মুখে গালপাট্টা, মাথায় পাগড়ি, হাতে তার বর্শা। তার নাম ছুছুন্দর সিং। সে পুতুলের বাড়ির সদর দরজায় পাহারায় রইল। পরের বার বারিন্দাদু নিয়ে এলেন বাবুমশাই আর গিন্নিমা পুতুল। বাবুমশাই পরেন কোঁচানো ধুতি আর ফিনফিনে আদ্দির পাঞ্জাবি, মাথায় কোঁকড়া চুল, ঠোঁটের উপর পাতলা গোঁপ। গিন্নিমার লাল পেড়ে গরদের শাড়িতে চকচকে সুখী চেহারা, হাতে পানের বাটা, কপালে ইয়া বড় এক সিঁদুরের টিপ। তারপর এলো আনারকলি নর্তকী, এলো মিয়া তানছেন, সঙ্গে তবলচি আর সারেঙ্গি বাদক, এলো রাঁধুনি পটলার মা। অবশ্যই পুতুলগুলো খেলাঘরে ঢোকানো যায় না, সাইজে বড়, কিন্তু তাতে লাবুর কি আসে যায়। ও দিব্যি ঘর সংসার পেতে বসেছিল। ছুছুন্দর সিং তার হুকুম খেটে খেটে হয়রান। পটলার মা ঘাস পাতা সম্বল করে রোজ রোজ উপাদেয় রান্না করে। লাল ছাদটা তুলে লাবু দোতলার বেডরুমে গিন্নিমাকে বসিয়ে দেয়। তিনি প্রাণ ভরে সাজগোজ করেন। সন্ধেবেলায় বাবুমশাই গড়গড়া হাতে তাকিয়া ঠেস দিয়ে বসেন। ঝাড় লণ্ঠনের নিচে দুটো বিনুনি দুলিয়ে আনারকলি ভরতনাট্যম নাচে। মিয়া তানছেন নাচের বোল আওড়ায়। পুতুলের বাড়ি হয়ে উঠেছিল লাবুর দিবারাত্রির স্বপ্ন। তারপর 50 বছর কেটে গিয়েছে। লাবণ্য এখন কারো ঠাম্মা, কারো দিম্মা। কোমরে হাঁটুতে বাতের ব্যথা। একলা থাকেন মেখলিগঞ্জের বাড়িতে। তার সাধের খেলাঘর কবে ভেঙে চুরে গিয়েছে মনেও নেই। সেবার মেয়ে এসেছিল নাতনি টুলুকে নিয়ে। কদিনেই টুলু খুব ন্যাওটা হয়ে পড়েছিল দিম্মার। অধুনা নাকি বিজ্ঞানীরা বলেছেন দিদিমার অধিকাংশ জিন তার মেয়ের মেয়েতে বর্তায়। তাই দিদিমার স্নেহের টান মেয়ের ঘরে নাতনির উপর বেশি। সত্যি মিথ্যে যাই হোক, ইতিমধ্যে টুলুর গভীর মায়ায় পড়ে গিয়েছেন লাবণ্য। সুতরাং মেয়ে বিতস্তা যখন মাকে নিয়ে কেরল রওনা দিল, তখন মুখে বিরাগ দেখালেও মনে মনে লাবণ্য
শিহরণ অনুভব করেছিলেন। জামাই সুরঞ্জন পাওয়ার প্ল্যান্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কট্টায়াম জেলায় পোস্টেড। বিতস্তা এক বেসরকারি স্কুলে ইংরেজি পড়ায়। টুলুর সঙ্গে সারাদিন দিব্যি আনন্দে কাটে লাবণ্যর। শরীরের ব্যথা বেদনা অনেকটাই গায়েব। ও দেশের ভাষা বোঝেন না, কিন্তু টুলু বেশ কড়মড় করে মলয়ালি বলতে পারে। কথায় বলে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। 7 দিনের মধ্যে রান্নার লোক উধাও। সব কাজ ম্যানেজ করার চেষ্টা করেছিল বিতস্তা। 2 দিনেই হিমশিম অবস্থা। লাবণ্য তারপর রান্নাঘরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। বেলা 12টা পর্যন্ত টুলুর ক্লাস। স্কুল বাড়িটা ছোট একটা টিলার উপর। জায়গাটার নাম লাবণ্য অনেক চেষ্টা করেও রপ্ত করতে পারেননি। কাভুনগুম পেরিয়ার। লাবণ্য যান ওকে ছুটির পরে নিয়ে আসতে। একদিন ফেরার পথে বললেন, আমাদের ওখানে কি সুন্দর নদী ছিল, তোমাদের দেশে নেই? টুলু ভারিক্কি চালে বলে, এখানে তো শুধু নদী আর নদী, লঞ্চে চেপে আল্লেপ্পি গেলেই হয়। কাল তোমার উইকলি হলিডে, যাবে কাল? কাউকে বলতে পারবে না কিন্তু। টুলুর দারুণ উৎসাহ। সেদিম্মার গাইড, তার উপর বাবা মাকে না জানিয়ে যাওয়া, ভাবটা যেন সব পথ তার দখদর্পণে। পরদিন বিতস্তা ও সুরঞ্জন বেরিয়ে গেলে লাবণ্য আর টুলুও চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল। নদীপথে আল্লেপ্পি যাবে, আর দুপুরে বাসায় ফিরে খাবে। তখন কি আর জানে কপালে কি আছে। চেঙ্গানাচেরি মার্কেট বাসে 40-45 মিনিট। বেশ বড়সড় এক বাঁধানো ঘাট থেকে ওরা আল্লেপ্পির লঞ্চে উঠে পড়ল। একটা খাল ধরে লঞ্চ গিয়ে পড়ল দিগন্ত জোড়া এক বিশাল জলাশয়ে। লাবণ্য ভেবেছিলেন বুঝি সমুদ্র। নাম শুনে বুঝলেন তা নয়, ভেম্বেনাদ লেক। নামেই লেক, কিন্তু এপার ওপার দেখা যায় না। লঞ্চ একবার এপার থেকে যাত্রী তোলে, আবার লেক অতিক্রম করে ওপার থেকে। কিছু লোক নামে, কিছু ওঠে। ঘণ্টা 2 চলার পর উৎকণ্ঠিত লাবণ্য বললেন, এ কোথায় যাচ্ছি রে টুলু? মনে মনে টুলু ভয় পেয়েছে, তার মুখ শুকিয়ে গিয়েছে। লঞ্চে চেপে ও কখনো আল্লেপ্পি যায়নি। বাবা কাকে যেন একদিন ফোনে বলেছিলেন, টুলু শুনতে পেয়েছিল। লাবণ্য বললেন, তুমি কখনো আল্লেপ্পি গিয়েছ? নিঃশব্দে মাথা নাড়ল টুলু। তারপর আরও ঘণ্টা 2 কেটে গেল। দিদিমা আর নাতনি দুজনেই ভয়ে জড়সড়। এ ওকে জড়িয়ে কাজ ঘেঁষে বসে আছেন। লঞ্চ নিজস্ব গতিতে পারাপার করছে। ভেম্বেনাদ লেকের সঙ্গে সমুদ্রের সংযোগ আছে। তবে কি ওরা সমুদ্রে পৌঁছে গেলেন? খিদের চোটে টুলুর পেট চুঁই চুঁই করছে। লাবণ্য প্রকাশ করছেন না, কিন্তু ভেতরে ভেতরে তিনিও ভয়ে কাতর হয়ে পড়েছেন। অজানা অচেনা দেশে হারিয়ে গেলে কি হবে? আতঙ্কে টুলুর লোকাল ভাষাজ্ঞান লোপ পেয়েছে। এমন জাপটে ধরেছে দিদিমাকে যেন তার শরীরে ঢুকে পড়বে। এদিকে
লঞ্চ চলছে তো চলছেই। ওরা যখন আল্লেপ্পি পৌঁছল তখন বেলা 3টে বেজে গিয়েছে। একটা দোকান থেকে বিস্কুটের প্যাকেট কেনা হলো, তারপর ডাব। জলপথে ফেরার চিন্তাই করা যায় না, হয়তো পুরো রাতটাই কাবার করে দেবে। বাস, চেঙ্গানাচেরি মার্কেট বাস। লোককে জিজ্ঞেস করতে করতে লাবণ্য টার্মিনাসে পৌঁছে নাতনিকে নিয়ে বাসে চেপে বসলেন। সেও এক অনন্ত যাত্রা। বাড়ি পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। সুরঞ্জন ও বিতস্তা উদ্বেগে আর আশঙ্কায় ঘরবার করছিল। টুলু খুব একচোট বকুনি খেল, যদিও লাবণ্য সব দোষ নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। বিতস্তা শুধু একবার ভুরু কুঁচকে বলেছিল, মা তুমি যেন কি। টুলুর না হয় কাণ্ডজ্ঞান হয়নি, কিন্তু তোমার কি এই বয়সে ভীমরতি হলো নাকি? কোনো কথাই অবশ্য তখন লাবণ্যর কানে ঢুকছিল না। তিনি মনে মনে এক স্বপ্নের জগতে ভাসছিলেন, কারণ বাস থেকে এক আশ্চর্য দৃশ্য তিনি দেখে ফেলেছিলেন। টুলুর যেখানে স্কুল, তার মিনিট 15 আগে বাসটা উঁচু নিচু পথ ধরে চলছিল। টিলার মতো জায়গাটার পাদদেশে রাস্তার একপাশে প্রচুর গাছগাছালি, সুপুরি, কাঁঠাল, বেঁটে বেঁটে নারকেল গাছের ঘন জঙ্গল। গোলমরিচের লতানে গাছ পেঁচিয়ে ধরেছে গাছগুলোকে। হঠাৎ লাবণ্য দেখতে পেলেন গাছের ফাঁকে একটা বাড়ি, ঘরে ঘরে আলো জ্বলছে। অন্ধকারের সমুদ্রে যেন এক জাহাজ। দোতলা বাড়িটার লাল টুকটুকে টালির ছাদ, টাটকা সবুজ রঙের দরজা জানলা। বাড়ির দেয়ালে চৌকো হলদে কালো ঝলমলে রং, হুবহু লাবণ্যর সেই ছোটবেলার পুতুলের বাড়ি। তফাৎ শুধু এই, এটা খেলাঘর নয়, দিব্যি প্রমাণ সাইজের বাড়ি। বাসের জানালার রড আঁকড়ে ধরে লাবণ্য বিস্ফারিত চোখে দেখছিলেন। মাত্র কয়েক সেকেন্ড, জায়গাটা পার হয়ে গেল। লাবণ্যর দেহ উত্তেজনায় থরথর করে কাঁপছিল। গায়ের প্রতিটি রোমকূপে রোমাঞ্চ। কপালের ঘাম মুছলেন লাবণ্য। চোখ বন্ধ করে বাসের সিটে শরীর ছেড়ে দিলেন। টুলু তাঁর কোলে ঘুমিয়ে তখন কাদা। সেই রাতে লাবণ্যের চোখে ঘুম নেই। বুকের ধুকপুকুনি কেটে গেলেও গায়ের কাঁপুনি তখনও টের পাচ্ছেন। ছেলেবেলার সেই সাধের খেলাঘর আচমকা বড় বাড়ি হয়ে যাওয়ায় লাবণ্যর বিস্ময় আর উত্তেজনার অন্ত নেই। ভীষণ মনে পড়ছে দিদির কথা। দিদি আর নেই। ওই পুতুলের বাড়িকে কেন্দ্র করে একসময় দুজনের খিটিমিটি লেগেই থাকত। বারিন্দাদু লাবুর জন্য কত রকমের পুতুল বানিয়ে আনতেন, নিজেই নামকরণ করতেন। আনারকলিকে লাবুর কোলে দিয়ে বলেছিলেন, ওস্তাদজি গান ধরলে আনারকলি ঘুঙুর বাজিয়ে বেনি দুলিয়ে নাচবে। বারিন্দাদুর শেষ পর্যন্ত কি হয়েছিল লাবণ্য জানে না। লাবুর কল্পনায় সত্যি তার পুতুলেরা নেচে গেয়ে খেলা করে বেড়াত। লাবুর ভুলে যাওয়া স্মৃতিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো ঝাঁপিয়ে লাবণ্যের মনের তটে এসে আছড়ে পড়তে লাগলো। বালিশে মুখ গুঁজে হু হু করে কাঁদতে লাগলেন লাবণ্য। পাশেই টুলু
গভীর ঘুমে আচ্ছন্ন। আজকাল লাবণ্য উদাসীন হয়ে পড়েছেন। সকাল থেকে সংসারের কাজ কলের পুতুলের মতো করে যান, কিন্তু কাজে মন নেই। কথাবার্তা বলেন না বিশেষ। তার মন পড়ে থাকে জঙ্গলে, হঠাৎ দেখতে পাওয়া প্রমাণ সাইজের খেলাঘরের দিকে। কয়েক সেকেন্ড মাত্র, কিন্তু তার চিনতে ভুল হয়নি। লাবণ্যর তীব্র ইচ্ছে বাড়িটার অন্দরমহল দেখবেন। একদিন যেতেই হবে সরেজমিন তদন্তে। কিন্তু ওই বাড়ির বাসিন্দাদের সঙ্গে কিভাবে কথা বলবেন তিনি? হঠাৎ কি কোনো অচেনা বাড়িতে ঢুকে পড়া যায়? ওরা যদি লাবণ্যকে পাগল ভাবে? দারুণ অশান্তিতে দিন কাটে। দিনের বেলা অনেক কাজ। টুলু স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। ওকে একলা বাড়িতে রেখে যাওয়া যায় না। তাছাড়া সকাল থেকে ঘরের কাজ সারতে সারতে লাবণ্য নিজেও ক্লান্ত হয়ে পড়েন। বয়স হয়েছে, দুপুরে বিশ্রাম না নিলে শরীরটা বইতে চায় না। কিন্তু সারাক্ষণ তার মন পড়ে থাকে সেই আশ্চর্য বাড়ির দিকে। এক শনিবার পুরোদমে পার্টি চলছে। এইসব দিনে বিতস্তা নিজের হাতে কিচেনের ভার নিয়ে নেয়। আগে ভাগে খাওয়া সেরে সেই রাতে লাবণ্য আর টুলু নিজেদের ঘরে চলে গিয়েছেন। হোমটাস্ক নিয়ে বসলেই টুলুর চোখে কুম্ভকর্ণ ভর করে বসে। এই সুযোগ। চুপি সারে পিছনের দরজার ল্যাচ টেনে লাবণ্য বেরিয়ে পড়লেন। পার্টি ভেঙে যাওয়ার আগে তিনি বাড়িতে ফের ঢুকে পড়তে পারবেন। কেউ জানতে পারবে না তার অ্যাডভেঞ্চারের কথা। লাবণ্য বুক ভরে টানলেন রাতের তাজা বাতাস। দারুণ ফুরফুরে লাগছে, যেন দেহের কোনো ভার নেই। হাঁটুর ব্যথাও উধাও। এত রাতে রাস্তাঘাট সব ফাঁকা। ওদের বাড়ির সামনেই শুধু কয়েকটা গাড়ি। বাস বন্ধ হয়ে গিয়েছে, হাঁটা ছাড়া গতি নেই। বাচ্চা মেয়ের মতো প্রবল উৎসাহে লাবণ্য হালকা পায়ে হাঁটছেন। ছেলেবেলা থেকে বৃদ্ধ বয়সের দিকে যে অদৃশ্য হাইওয়েটা গিয়েছে, হঠাৎ যেন তার সন্ধান পেয়ে গিয়েছেন লাবণ্য। রাস্তা উঠছে আবার নামছে। ক্রমশ তিনি টুলুর স্কুলের সামনে পৌঁছে গেলেন। অন্ধকারে ডুবে আছে বাড়িটা। তার পাশ দিয়ে রাস্তাটা ঢালু হয়ে নেমে গিয়েছে। কৃষ্ণপক্ষের মরা চাঁদ টিমটিম করছে আকাশে। কোনো রাতচরা পাখি ট্যাঁ ট্যাঁ ডাকতে ডাকতে কাউকে যেন জরুরি খবর দিতে উড়ে গেল। দ্রুত পায়ে লাবণ্য টিলা থেকে নামতে লাগলেন ঝোপঝাড় গাছে ঘেরা জঙ্গলটার দিকে। কাঁঠাল গাছের গোড়ার দিকে অতিকায় সাইজের কাঁঠাল। স্থানীয় লোকেরা মাটিতে বড় বড় গর্ত খুঁড়ে রেখেছে, তার মধ্যে কাঁঠাল বাড়ছে। কাজু বাদামের গাছ, সুপুরি আর নারকেল গাছের ভিড়। লতা পাতা সরিয়ে একটু এগিয়ে যেতেই লাবণ্যর চোখের সামনে ঝলসে উঠল খেলাঘর। ঘরে ঘরে উজ্জ্বল আলো জ্বলছিল। হলদে কালো দাবার ছকের মতো চৌকো খোপ কাটা ঝলমলে দেয়াল। জানলা দরজার কাঠের পাল্লাগুলো কটকটে সবুজ। টালির ছাদ এমনই লাল যেন এখনই টুপটুপ রক্ত ঝরে পড়বে। লাবণ্য অবাক হয়ে দেখছেন।
ভেতরে কেউ উচ্চাঙ্গ সঙ্গীতের আলাপ ধরল। অসাধারণ মধুর সে স্বর। জঙ্গল সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। হাওয়ায় ডালপালা নড়ে ওঠার শব্দ পর্যন্ত নেই। লাবণ্য এগিয়ে গেলেন ধীরে ধীরে। আচমকা বাড়ির সদর দরজা খুলে গেল। দরজার ফ্রেমে একজন রোগা চেহারার লোক, তার পরনে লাল চোগা চাপকান, মুখে গালপাট্টা, মাথায় বিশাল পাগড়ি, তার হাতে বর্ষা। আরে, এ যে ছুছুন্দর সিং। দ্বাররক্ষী কুর্নিশ করে বলল, আসুন মালকিন, সকলে আপনার ইন্তেজার করছেন। লাবণ্য যন্ত্রচালিতের মতো হল ঘরে প্রবেশ করলেন। মাথার উপর ঝাড় লণ্ঠন জ্বলছে। একদিকে তাকিয়ায় ঠেস দিয়ে কার্পেটে বসে আছেন বাবুমশাই, কোঁচানো ধুতি, পাঞ্জাবি, হাতে গড়গড়া। একধারে বসেছেন মিয়া তানসেন, তবলাবাদক, আর বুড়ো সারেঙ্গিওয়ালা। মাঝপথে গান থামিয়ে তানসেন অভিবাদন জানালেন লাবণ্যকে। আনারকলি পায়ে ঘুঙুর মারছিল, বিনুনি দুলছিল তার পিঠে। লাল চুড়িদারের ওপর জরির সবুজ ঘাগরা পড়েছে। হলঘর থেকে উঠে গিয়েছে দোতলার চওড়া সিঁড়ি। পানের বাটা হাতে আসরে যোগ দিতে নামছেন গিন্নিমা। কপালে মস্ত সিঁদুরের টিপ। দোতলার ঘরগুলো মানুষ চোখে দেখতে পাচ্ছেন লাবণ্য। একদম সেই খেলাঘরের মতো। পটলার মা কোথায়? সকালবেলা যখন টুলু দিম্মা দিম্মা ডাকতে ডাকতে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, তখন সবার টনক নড়ল। গেলেন কোথায় মা? সুরঞ্জন শেভ করছিল। বিতস্তা তাকে ফ্যাকাশে মুখে বলল, শিগগির এসো, মাকে পাওয়া যাচ্ছে না। বিতস্তা গেল আশপাশের বাড়িতে খবর নিতে। সুরঞ্জন গাড়ি বের করে ছুটল চেঙ্গানাচেরি মার্কেট। হঠাৎ কি মা না বলে কয়ে চলে গেলেন বাজারে? নাকি বেড়াতে বেরিয়ে বাড়ি ফেরার পথ ভুলে গিয়েছেন? এমন শোনা যায় খুব হচ্ছে আজকাল। টুলু বাগানের ফটক ধরে একলা দাঁড়িয়েছিল। দিম্মাকে ছাড়া চোখে অন্ধকার দেখে টুলু। বিতস্তা কার সঙ্গে যেন সেলফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতর দিকে চলে গেল। প্রথমে খেয়াল করেনি বিতস্তা। ওর পাশ ঘেঁষে টুলু এসে দাঁড়িয়েছে। মার হাত টেনে টুলু বলল, এই দেখো মা, দিম্মা পুতুল। টুলুর হাতে একটা পুতুল, তার পরনে কালো পেড়ে সাদা সুতির শাড়ি, সাদা ব্লাউজ, ডালের বড়ির মতো খোঁপা, গোল গাল মুখটা হাসিতে ভরপুর। বিতস্তা অবাক হয়ে দেখল, সত্যি অনেকটা যেন মার মতো দেখতে। কোথায় পেলি রে টুলু? কে দিল? বাইরে একজন লোক দিল, বলল দিম্মা পুতুল। অচেনা লোকের থেকে তোমাকে কিছু নিতে বারণ করেছি না? কেমন দেখতে লোকটা? নাম বলেছে? একজন বুড়ো লোক, নাম বলল বারিন দাদু।